ইনকিলাব মঞ্চের সাথে হাদির পথচলা ও ফ্যাসিস্টদের আক্রোশের নেপথ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হাদিকে যারা হামলা করল তারা সেদিন গেল শুক্রবারেই ভারতে পালিয়ে গেছে। ময়মনসিংহের অরক্ষিত হালুয়াঘাট সীমান্ত দিয়ে আমাদের দেশেরই ফ্যাসিস্টের দোসরদের মাধ্যমে ওপারে চলে গেছে। আর এটা জানতে আমাদের 15 ডিসেম্বর সোমবার পর্যন্ত সময় লাগলো। বাহ, কি চমৎকার আমাদের প্রশাসন ও শৃঙ্খলা বাহিনী! এছাড়া আমাদের চৌকস বাহিনীগুলো এনএসআই, ডিজিএফআই, সিআইডি, র্যাব, আহা কি মহান দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি বছরের পর বছর ধরে। পুলিশ সহ অন্যান্য বাহিনীর কথা বাদই দিলাম, হাদির ওপর হামলা এবং তার এই অজ্ঞান অবস্থায় থাকা, অর্থাৎ এটাকে মৃত্যুই বলতে পারি, এই মর্মান্তিক ঘটনাটি বর্তমান বাংলাদেশের চিত্র। এর আর অন্য কোনো ব্যাখ্যা নেই, এটাই বাংলাদেশ। কিন্তু এ থেকে মুক্তির অনেক সুযোগ ছিল, যা আমাদের এই বিশ্বস্ত গাদ্দাররা আমাদের বুকেই ছুরি চালিয়ে হায়েনার মতো করে হাসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুলিবর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। সব মিলিয়ে 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন হাদি। এবার তার উপর গুলির ঘটনা আবারও তাকে ঘিরে নতুন করে আলোচনায় ব্যস্ত দেশের রাজনৈতিক অঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শরীফ ওসমান বিন হাদি। হাদির জন্ম ঝালকাঠির নলছিটিতে। তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষাজীবনের শুরু। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি সবার ছোট। ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুর্সে একসময় শিক্ষকতা করেন হাদি। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয় অব স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, একে সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেয়া ও তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। শুক্রবার দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। এদিকে মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। তিনি বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হিসেবে বিবেচিত। আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এ অবস্থায় কোনো নতুন ধরনের ইন্টারভেনশন করা হবে না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। গেল রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ঊর্ধ্বতন এক সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসমান হাদির ওপর হামলার পর যেহেতু ফয়সাল করিম মাসুদ প্রাথমিকভাবে অভিযুক্ত, সেহেতু গোয়েন্দা সংস্থাগুলো তার বিভিন্ন বিষয় অনুসন্ধান করবে। আমরাও তার আর্থিক কোনো অপরাধ আছে কিনা সেগুলোর অনুসন্ধান করব। এনবিআরের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শোনা যাচ্ছে এবং অনেক আলোচনা রয়েছে যে এই ধরনের অপরাধ সংঘটিত করার জন্য এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ভারত থেকে অনেক ফান্ডিং হচ্ছে। ফলে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মূলত হিসাবগুলো ফ্রিজ করা হয়েছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সদস্য। এর আগে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তথ্য চাওয়া হয়েছে। পুলিশের বিবৃতিতে সন্দেহভাজন তরুণীর নাম উল্লেখ করা হলেও ছবি দেখে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে আন্দাজ করা যায়। এই তরুণকেও আগে হাদির সঙ্গে দেখা গেছে। তবে কয়েকদিন ধরে হাদির সঙ্গে গণসংযোগে থাকা মাস্ক পরা তরুণী যে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, এমন কোনো তথ্য পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায় ৯ ডিসেম্বর বাংলা মোটর এলাকায় হাদির ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন ফয়সাল করিম। সেই আলোচনার ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ফয়সাল করিম নামের তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। শরীফ ওসমান হাদির ওপর হামলাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটা একটা বার্তা, আর বার্তাটা খুব সোজা। রাজনীতির মাঠে যে কণ্ঠটা একটু আলাদা, আবার বড় দলগুলোর সরাসরি ছায়াই নেই, তাকে আঘাত করো। কম ঝুঁকি বেশি লাভ। ঘটনাটা ঘটেছে ১২ ডিসেম্বর ২০২৫ পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায়। দিনের আলোয় জুম্মার পরের সময়ের মধ্যে প্রত্যক্ষদর্শীর ভাষ্যেও জুম্মার পরের কথাই এসেছে। পুলিশ বলছে মোটরসাইকেল আরোহীরা গুলি করে পালিয়েছে। হাদি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আবার ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা বলে মাঠে ছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে নেওয়া হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকটা হলো টাইমিং। তফসিল ঘোষণার পর ২৪ ঘন্টার মধ্যেই এমন একটা হামলা, এটাকে সাধারণ অপরাধ বলে উড়িয়ে দিলে বাস্তবতা ধরা পড়বে না। সংবাদ রিপোর্টে পরিষ্কার যে তফসিল ঘোষণার পরপরই ঘটনাটা ঘটেছে, আর দেশ এখন ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িয়ে। এই মুহূর্তে একজন পরিচিত মুখকে গুলি করা মানে এক ঢিলে অনেক পাখি মারা। জনমনে আতঙ্ক বাড়বে, রাজনৈতিক পক্ষগুলো সন্দেহ করবে, পাল্টা ভাষা আরও করা হবে, মাঠ আরও উত্তপ্ত হবে। নির্বাচনের আগের বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে কার্যকর অস্ত্র খুব কম আছে। হাদিকে টার্গেট করার যুক্তিটা এখানেই। তিনি বিএনপি জামায়াতের মতো বড় দলগুলোর প্রকাশ্য কর্মী নন। ইনকিলাব মঞ্চ নিজেকে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে। হাদি নিজেও সেই পরিচয়ই সামনে রাখেন। ফলে তাকে আঘাত করলে কোনো দল দলীয় আক্রমণ বলে সঙ্গে সঙ্গে পুরো মেশিন নামাবে না, কিন্তু জনমনে তার প্রতিক্রিয়া হবে বড়। কারণ হাদি ১ বছরের বেশি সময় ধরে জনপরিসরে দৃশ্যমান ছিলেন, শক্ত ভাষায় কথা বলতেন, যার অনেক কথা নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই কথার সঙ্গে যেমন কিছু মানুষ একমত হয়েছেন, তেমনি অনেকে বিরোধিতা করেছেন, কিন্তু মানুষ তাকে শুনতেন। এই শোনা, এই দৃশ্যমানতা, এই আবেগই তাকে হাই ভ্যালু টার্গেট করে তোলে। আরেকটি বিষয় আছে, আমাদের দেশে নিরপেক্ষ শব্দটা যতটা গ্ল্যামারাস ততটাই বিপজ্জনক। দলীয় রাজনীতির ছায়া না থাকলে আপনি স্বাধীন থাকেন, কিন্তু একা থাকেন। নিরাপত্তা, সংগঠন, শৃঙ্খলা, পাল্টা চাপ তৈরি করার ক্ষমতা, এগুলো একা থাকলে কমে যায়। হাদির ক্ষেত্রে এই একা থাকার সুবিধা আর ঝুঁকি দুটোই কাজ করেছে। এখন প্রশ্ন আসে, রাষ্ট্র কোথায় ছিল? ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের পর দেশ একটা দীর্ঘ ট্রানজিশনের পথে যাত্রা করেছে।
8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেই সময় মানুষ ভাবছিল আইন শৃঙ্খলা ঠিক হবে, ভয়ের চক্র থামবে, নির্বাচন হবে, ক্ষমতা হস্তান্তর হবে, রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে। কিন্তু বাস্তবতা হলো আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্র বারবার আশ্বাস দিয়েছে, মাঠে মানুষ বারবার অনিশ্চয়তা দেখেছে। তফসিল ঘোষণার পরদিন দিনের আলোয় একজন প্রার্থী এবং রাজনৈতিক প্ল্যাটফর্মের মুখপাত্রকে গুলি করার ঘটনা সেই অনিশ্চয়তাকে নগ্ন করে দিল। রাষ্ট্রের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে এসেছে। প্রধান উপদেষ্টার দপ্তর দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। পুলিশও ম্যানহান্ট বলছে। কিন্তু সমস্যা কেবল নির্দেশে না, সমস্যাটা হলো বিশ্বাসে। মানুষ কাগজে নির্দেশ দেখে না, মানুষ রাস্তায় নিরাপত্তা দেখে। মানুষ দেখে নির্বাচনের আগের মাঠে কে হাঁটতে পারছে, কে হাঁটতে ভয় পাচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।